আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উপাচার্যের প্রতি অনাস্থা জানিয়ে তার পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবি কুয়েট শিক্ষক সমিতির, কাল মানববন্ধন। কুষ্টিয়ার কুমারখালীতে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, অন্তত 11 জন আহত। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, শেরপুরে বন্যার আশঙ্কা স্থানীয় প্রশাসনের মাইকিং। ঈদ উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে দেওয়ায় প্রথম আধা ঘন্টায় সব টিকিট শেষ, ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশন। এবং সংরক্ষণ করতে না পারে ঠাকুরগাঁয়ে উৎপাদিত আলুতে পচন ধরার পুকুর, ডোবা ও সড়কের পাশে ফেলে দিচ্ছেন চাষিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে দায়িত্ব পালনে অক্ষম আখ্যায়িত করে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে কুয়েট শিক্ষক সমিতি। দ্রুত তাকে পদত্যাগের আহ্বান জানিয়ে একজন যোগ্য উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন শিক্ষকরা। এসব দাবিতে আগামীকাল বেলা 11টায় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি। দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন এসব কথা জানান। এর আগে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এই সময় তাদের সাথে একতা জানিয়ে সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। সকলের দাবির প্রতি অবজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের দায়িত্বে থেকে এই ডিউটি অফ কেয়ারের জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন না করায় শিক্ষকবৃন্দ মনে করেন তিনি কুয়েটের দায়িত্ব পালনে অক্ষম। এমত অবস্থায় শিক্ষকবৃন্দ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে। সেই সাথে সরকারকে কুয়েট বান্ধব, যিনি সমস্যার সমাধান করে কুয়েটের বিধিবিধান মেনে কুয়েটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন যোগ্যতর কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জিঞ্জিরাম নদীর পানি গোয়ালকান্দা পয়েন্টে 39 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকাল 9টায় বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি পাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার ডাংথরা ইউনিয়নের নিম্নাঞ্চলে আধা পাকা বোরো ধান, পাট ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ডুবে গেছে। এদিকে শেরপুরে পাহাড়ি নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার বিভিন্ন অঞ্চলে বন্যার আশঙ্কা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। এই অবস্থায় উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন সীমান্তবর্তী ঝিনাইগাতি, শ্রীপ্রতি ও নালিতাবাড়ী উপজেলার মানুষ। ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের 31 মে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয় সকাল 8টায়। প্রথম আধা ঘন্টায় শেষ হয়ে যায় ওই দিনের সব টিকিট। এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করায় ফাঁকা গোটা কমলাপুর রেলওয়ে স্টেশন। আগামী 1 জুনের টিকিট 22 মে, 2 জুনের টিকিট 23 মে, 3 জুনের টিকিট 24 মে, 4 জুনের টিকিট 25 মে, 5 জুনের টিকিট 26 মে, 6 জুনের টিকিট 27 মে পাওয়া যাবে। ঈদ পরবর্তী ফিরতি যাত্রার 9 জনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 30 মে থেকে। সম্মানিত যাত্রী সাধারণের ঈদ যাত্রায় টিকিট প্রাপ্যতা সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অগ্রিম টিকিট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় অদ্য 21/5/25 তারিখে 31 মে তারিখের টিকিট অগ্রিম প্রদান করা হচ্ছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলরত যে সমস্ত আন্তনগর ট্রেন আছে ওই সকল ট্রেনের অগ্রিম টিকিট প্রদান করা হচ্ছে এবং দুপুর 14 ঘটিকা হতে পূর্বাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম প্রদান করা হবে।
নদী দখল ও দূষণ বন্ধ এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন নদ নদী এলাকা পরিদর্শন করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। সকালে জেলার টাঙ্গন, সুক, রামদারা ও কুলিক নদী পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক আব্দুল্লাহ আল জাকির। পরিদর্শন শেষে তিনি জানান, নদীগুলো দখল ও দূষণের শিকার হয়ে পরিবেশ ও কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়াও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় আশপাশের জনপদে পানির প্রবাহে বিপর্যয় নেমে এসেছে। এসব সমস্যার কারণ উদ্ঘাটন করে তা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি। পরিদর্শনে এসে আমরা আসলে প্রথমে যেগুলো দেখছি যে আমাদের পৌরসভার কিছু বর্জ্য কয়েকটা পয়েন্টে ফেলানো হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে আমরা আবার কথা বলবো। বর্তমানে পৌরসভার যে প্রশাসক আছেন তার সাথে কথা বলবো, আসলে এটা কী কারণে হচ্ছে বা এটা এখন ঠিক করার উপায়টা কী। যে টেকনিক্যাল যারা আছেন ওনাদেরও মতামত আমরা নেব, নিয়ে তারপরে আমরা এখানে পানির গুণাগুণ পরীক্ষা করে দেখছি যে এটা আসলে কতটুকু দূষিত আছে এই পানিটা। তো এগুলো যখন আমরা রিপোর্ট পাবো তখন আমাদের সম্মিলিত কিছু সুপারিশমালা আমরা সরকারের কাছে দেবো। বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বাফা কোর্স ডিরেক্ট এন্ট্রি SPSSC এবং BLPC কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ এবং গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন। এই সময় অফিসার ক্যাডেট মুতাসিন বিল্লাহ তানিম ৮৬তম বাফা কোর্সের প্রশিক্ষণের সার্বিক কৃতিত্ব অর্জন করায় সোর্ড অব অনার এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য তাকে কমান্ডেন্স ট্রফি দেওয়া হয়। উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট তাকি তাহমিদ নিলয়কে দেওয়া হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি। এছাড়া ৮৬তম বাফা কোর্স গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মাহদি হাসান তালহাকে বিমান বাহিনী প্রধানের ট্রফি দেওয়া হয়। এই কুচকাওয়াজের মাধ্যমে একজন মহিলা সহ মোট ৪৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য ও সামরিক অসামাজিক উচ্চপদস্থ কর্মকর্তারা সহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামো একটি সমন্বিত ব্যবস্থার উপর নির্ভরশীল, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিনটি শক্তি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে থাকে। আমি নিশ্চিত দেশ ও জনগণের প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান আগামী দিনগুলিতেও আরো সুদৃঢ় ও সুসংহত হবে। আমি বিশ্বাস করি বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিমান বাহিনীর সকল স্তরের সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন। সৎ মায়ের ভয়াবহ প্রতিহিংসার শিকার ৭ বছরের শিশু রেহানা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ছোট্ট মেয়েটি দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তার বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে সৎ মা কোহিনুর বেগমের অমানবিক শাস্তি সীমা ছাড়িয়ে গেছে। শেষ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় এবং পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট থেকে আনোয়ার স্বপনে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। লালমনিরহাটের হাতীবান্ধায় সৎ মায়ের পাশবিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় ৭ বছরের ছোট্ট শিশু রেহানা। দিনের পর দিন চলা এই বর্বরতা তাকে ঠেলে দিয়েছে মৃত্যুর দ্বারপ্রান্তে। স্থানীয়রা জানান, কাজের সুবাদে রেহানার বাবা বেশিরভাগ সময়ই বাইরে থাকেন। এই সুযোগে সৎ মা দিনের পর দিন তাকে ঘরে আটকে রেখে পাশবিক নির্যাতন চালাতেন। মঙ্গলবার বিষয়টি টের পেয়ে 999-এ ফোন করে সহায়তা চান স্থানীয়রা। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় হাতীবান্ধা থানা পুলিশ। গাড়ি চালাই, এখানে একটু বাইরে থাকি, বেশিরভাগ বাড়িতে একটু কম সময় দেয়। এই বাচ্চা তো রাখা যাচ্ছে না, পরে চলেন ওই আনাল ভাই একটু জানে, তারপর আমরা থানায় যাই। সিস্টাররা ওই চেক করিয়া বলতেছে যে বাচ্চাটা ঘুমের ঔষধ খাওয়ায় 3-4 জন ধর্ষণ করছে বাচ্চাটা। এখন বাচ্চাটা এখান থেকে এবার করে দিয়েছে, লালমনিরহাটে নিয়ে যেতে হবে, বাচ্চাটার অনেক সমস্যা। এই ঘটনায় অভিযুক্ত সৎ মা কোহিনুর বেগমকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বোচ্চ আমরা চেষ্টা করব তার বিরুদ্ধে আইনগত যে সকল ব্যবস্থা নেওয়া যায় আমরা সব কিছুই আমরা গ্রহণ করব।
চিকিৎসক জানান রেহানার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিনের একটা শারীরিক এবং যৌন নির্যাতনের একটা ইতিহাস রয়েছে, সেজন্য বাচ্চাটা যাতে এবং তার পরিবার একটা সুবিচার নিশ্চিত এবং প্রপার ট্রিটমেন্ট পায়, সেজন্য আমরা হায়ার সেন্টার লালমনিরহাট সদরে যে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা সেল রয়েছে সেখানে আমরা রেফার করেছি। শিশুদের ওপর এই ধরনের সহিংসতা রোধে দ্রুত, কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় রাজস্ব বোর্ড বাতিলের প্রতিবাদে বরিশাল কর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বরিশাল ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ এনায়েত করিম। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংরক্ষণ করতে না পারায় ঠাকুরগাঁয়ে উৎপাদিত আলুতে পচন ধরায় পুকুর, ডোবা ও সড়কের পাশে ফেলে দিচ্ছেন চাষিরা। লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হওয়ায় তারা এখন দুশ্চিন্তায়। তবে কৃষি বিভাগ বলছে, আলু সংরক্ষণের নানা পরামর্শ দিয়ে তারা কৃষকদের পাশে রয়েছেন। ঠাকুরগাঁও জেলায় এবার ২৭,০০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর বিপরীতে উৎপাদন হয়েছে ৮.৫ লাখ মেট্রিক টন। আর জেলায় হিমাগারের সংখ্যা মাত্র ১৭টি। এসব হিমাগারের ধারণ ক্ষমতা ১.৫ লাখ মেট্রিক টন। উৎপাদন খরচ হয়েছে এবার ২২ থেকে ২৩ টাকা, অথচ আমরা বিক্রি করতেছি ৯ টাকা ১০ টাকা। আলু নিয়ে তো আমরা অনেক দুশ্চিন্তায় আছি। দীর্ঘ সময় থাকাতেই আমাদের আলু পর্যাপ্ত পরিমাণ নষ্ট হয়ে গেছে, বাড়িতে ঘরে রাখতে পারি না, এই কারণে খালে বা ডোবা আমরা ফেলে দিচ্ছি। আমাদের আলু অনেক প্রচুর নষ্ট হয়েছে, কৃষি বিচারের মধ্যে আসেনি। যদি আসে দেখতো তাহলে বুঝতে পারছে যে কোনো এসে পরামর্শ দেয়নি। বৃষ্টির পানি পড়বে না বা হচ্ছে যে আপনার আলুটা ভিজবে না, এরকম জায়গায় বাতাস চলাচল উপযোগী জায়গায় আলু সংরক্ষণ করলে সেই আলুটা কিন্তু ভালো আছে। এখন ১.৫ ঘন্টার ব্যবধানে বন্য হাতির আক্রমণে শেরপুরে সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড় সংলগ্ন এলাকায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন গান্ধীগাঁও গ্রামের প্রয়াত আব্দুল হাকিমের ছেলে অটো ভ্যান চালক আজিজুল ইসলাম আকাশ ও বড় গজনী গ্রামের সোহিন সিমসাং এর ছেলে অটোরিকশা চালক এফিলিস হাগিদক। ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছেন এক পর্যটক দম্পতি। গতকাল দুপুরে কক্সবাজার শহরে দরিয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর কক্সবাজারে প্যারাসেলিং সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেফসার নাফি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দরিয়ানগর পয়েন্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দেওয়া ফরিদদের মালিকানাধীন প্রতিষ্ঠায় নিয়ম অমান্য করে একসাথে ২ জন নিয়ে প্যারাসেলিং করে। এ সময় প্যারাসেলিং ছেড়ে ছিটকে পড়েন ওই দম্পতি। 2 পা ও কোমরে আঘাত পেয়েছেন তারা। দুর্ঘটনার পর প্যারাসেলিং পরিচালনার মালামাল জব্দ করা হয়, তবে মালিক ও কর্মীরা পলাতক। এক্সপোর্ট পারমিট জটিলতায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সকালে মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ রাখা হয়। এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে 6টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সূত্রে জানা গেছে, 2023-24 অর্থ বছরে এই বন্দর দিয়ে ভারতে 427 কোটি 88 লাখ 72 হাজার টাকার পণ্য রপ্তানি হয়। আর চলতি অর্থ বছরে গেল এপ্রিল পর্যন্ত রপ্তানি হয় 453 কোটি 1,96,000 হাজার টাকার পণ্য। রাঙামাটিতে অবশেষে ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। 5 দিন ধরে ভাস্কর্য ভাঙার কাজ চলার পর মঙ্গলবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসের
স্টেশনের সামনে নির্মিত ভাস্কর্যটি ভেঙে উপড়ে ফেলা হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে মার্চ ফর ফ্যাসিবাদী আইকন কর্মসূচির মধ্য দিয়ে 16 মে বিকেল থেকে ভাস্কর্যটি ভাঙা শুরু হয়। গতকাল সন্ধ্যায় ভাস্কর্যটি স্ট্যান্ড থেকে ভেঙে পড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।